সো আমরা ফার্স্টে বোঝা ট্রাই করি যে ইন্টিগ্রেশন দিয়ে আমরা আসলে কি বের করতে পারি আর ইন্টিগ্রাল ক্যালকুলাস বলতে কি বোঝায়। তো ধরো আমরা একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। কোশ্চেনটা হচ্ছে, লেটস সে আমার কাছে এরকম একটা গ্রাফ আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর লেটস সে আমার একটা ফাংশন আছে যে ফাংশনটা দেখতে এরকম, একটা ফাংশন আছে যে ফাংশনটা দেখতে এরকম। আমার টাস্ক হচ্ছে এই ফাংশনটার নিচে যে এরিয়াটা আছে, এই ফাংশনটার নিচে লেটস সে কোন একটা সার্টেন বাউন্ডের মধ্যে আমি এরিয়া বের করতে চাই। ঠিক আছে, মানে ধরো এই যে আমাদের একটা কার্ভ, এই কার্ভটার নিচে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমি বের করতে চাই ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ টু এক্স ইজ ইকুয়াল টু বি। ধরো এই গ্রাফটা, এটা হচ্ছে কোন একটা ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো এই ফাংশনটার নিচে যে আহ, অঞ্চলটা আছে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত, এই ক্ষেত্রফলটা বা এই এরিয়াটা আমার বের করার টার্গেট। ঠিক আছে, এটা আমরা বের করতে চাই। সো সেটা কিভাবে বের করতে পারি? আমরা তো বক্ররেখার নিচে ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা কখনো শিখি নাই, অ্যাজিউম করে নিচ্ছি আমরা কখনো শিখি নাই। সো কিভাবে আমরা সেই ক্ষেত্রফলটা বের করতে পারি? আমরা চিন্তা করলাম যে লেটসে এই পুরা ক্ষেত্রফলটা বের না করে আমি এখান থেকে এই এক্স ইজ ইকুয়াল টু এ থেকে লেটসে আমি এই পর্যন্ত ক্ষেত্রফল বের করতে চাই। ঠিক আছে, এবং এই জায়গাটা হচ্ছে লেটসে এক্স ইজ ইকুয়াল টু, ধরো এই জায়গাটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু লেটসে x1। আমি এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত পুরো ক্ষেত্রফলটা বের না করে আমি এক্স ইজ ইকুয়াল টু x1 পর্যন্ত ক্ষেত্রফল কত আসবে সেটা বের করতে চাচ্ছি। মানে একটা ফাংশন বের করব যে এক্স ইজ ইকুয়াল টু x1 পর্যন্ত, এ থেকে শুরু করে এক্স ইজ ইকুয়াল টু x1 পর্যন্ত এরিয়া কত, মানে এই এরিয়াটা কত। ঠিক আছে, এখানে এই যে আমি শেড করলাম এই এরিয়াটা কত, এবং এই ফাংশনটার আমি একটা নাম দিলাম। এই ফাংশনটা লেটস এটা আমার এরিয়া ফাংশন, এবং এই এরিয়া ফাংশনের মধ্যে যদি, মানে এরিয়া ফাংশনটার ডেফিনেশন হচ্ছে এরকম যে এরিয়া ফাংশনের মধ্যে ইনপুট আকারে যদি এক্স দেওয়া হয়, তার মানে হচ্ছে এরিয়া আন্ডার এফ অফ এক্স, এরিয়া আন্ডার এফ অফ এক্স, এরিয়া আন্ডার এফ অফ এক্স ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ টু এক্স ইজ ইকুয়াল টু এক্স। এ অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন যার সংজ্ঞা হচ্ছে, এ অফ এক্সটা আমিই বানাইছি, আমার বানানো একটা ফাংশন, সেই ফাংশনটার সংজ্ঞা হচ্ছে যে এটার ভিতরে এক্স দেওয়া হলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে ওই এক্স ইজ ইকুয়াল টু যেই মানটা এখানে ইনপুট দেওয়া সেই পর্যন্ত এই ফাংশনটার নিচে যে ক্ষেত্রফল সেটা। সো আমাদের এখানে বের করার টার্গেট তাহলে কি? আমাদের বের করার টার্গেটটা হচ্ছে যে আমি যদি এ অফ বি বের করতে পারি, মানে আমাদের অরিজিনাল টার্গেটটা কি ছিল, যে এই পুরা ক্ষেত্রফলটা বের করা, এই এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি পর্যন্ত পুরা ক্ষেত্রফলটা বের করা। সো সেটা বের করার অর্থ হচ্ছে এ অফ বি বের করা, রাইট? আমাদের টার্গেট হচ্ছে, আজকের টার্গেট হচ্ছে যে আমরা এই এ অফ বি এর মান কত সেটা বের করবো, বিকজ এ অফ বি মিন করে এরিয়া আন্ডার এফ অফ এক্স, বা এফ অফ এক্স এর নিচের এরিয়া ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ, ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ টু, এই যে এখানে যেহেতু এখন এক্স এর জায়গায় বি আছে, তার মানে টু এক্স ইজ ইকুয়াল টু বি। সো আমাদের টার্গেট হচ্ছে এ অফ বি বের করা, বাট আমরা কিন্তু সেই ফাংশনটাই জানি না যে এ অফ এক্স ফাংশনটা এখানে কে, এবং তারপর এ অফ বি আমাদেরকে বের করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। সো এটাই আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের উদ্দেশ্য, যে আমরা এই ইন্টিগ্রেশন ইউজ করে এই এরিয়াটা বের করতে পারবো। সো কিভাবে এই এরিয়াটা বের করা যায়? আমরা চিন্তা করি এইখানে আমি যে অংশটা শেড করছি সেই এরিয়াটা কিন্তু হবে এ অফ এক্স ওয়ান, এ অফ এক্স ওয়ান। কেন? কারণ আমি এই এরিয়াটা আঁকছি, দেখো এক্স ইজ ইকুয়াল টু এ থেকে শুরু করে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পর্যন্ত। আমার অরিজিনাল উদ্দেশ্য হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত ক্ষেত্রফল বের করা, বাট আমি আপাতত এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পর্যন্ত ক্ষেত্রফলটা চিন্তা করলাম, এবং সেটা হবে এ অফ এক্স ওয়ান। এখন চিন্তা করো আমি যদি এখান থেকে একটু সামনে আগাই, এই এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান থেকে একটু সামনে আগাই, খুব অল্প অ্যামাউন্ট সামনে আগাই, ধরো আমরা ডেল এক্স পরিমাণ সামনে, এখান থেকে ডেল এক্স পরিমাণ যদি সামনে আগাই, তাহলে কিন্তু আমার ক্ষেত্রফলটা আরো একটু বেড়ে যাবে, কারণ তখন এই যে অংশটা আছে এই নতুন অংশটার ক্ষেত্রফল কিন্তু তখন যোগ হবে,
মানে আমাদের অরিজিনাল ক্ষেত্রফল যেটা তার থেকে কিন্তু এইটুকুর ক্ষেত্রফল কি একটু বেশি হবে, রাইট? ক্ষেত্রফলটা একটু বেশি হবে। সো আমি এইখান থেকে যতটুকু সামনে আগাইছি সেটা হচ্ছে লেটস সে ডেল এক্স। আমি ডেল এক্স পরিমাণ সামনে আগাইছি। তাহলে আমাদের অথবা ডেল এক্স না বলে আমরা একটা কাজ করি, যে আমরা একবারেই বলি ডিএক্স পরিমাণ সামনে আগাইছি। ঠিক আছে, ডিএক্স পরিমাণ সামনে আগাইছি। তাহলে আমাদের ক্ষেত্রফলটা এখন নতুন ক্ষেত্রফলটা কত হলো? নতুন ক্ষেত্রফলটা হবে তাহলে এইটুক সহ, মানে যতটুকু এক্সট্রা সামনে আগাইছি তার জন্য যতটুকু এক্সট্রা ক্ষেত্রফল আসছে সেটা সহ। সো আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে আমাদের ক্ষেত্রফলটা এক্স এর থেকে যখন আমরা ডিএক্স পরিমাণ সামনে আগাইছি তখন ক্ষেত্রফলটা বেড়ে হয়ে গেছে এখন এ অফ এক্স ওয়ান প্লাস ডিএক্স, এ অফ এক্স ওয়ান প্লাস ডিএক্স এটা। আর ক্ষেত্রফলটা শুরুতে ছিল এ অফ এক্স ওয়ান, তাহলে ক্ষেত্রফলটা পরিবর্তন হয়েছে কত? ডিএক্স পরিমাণ সামনে আগানোর জন্য ক্ষেত্রফলটার পরিবর্তন হয়েছে এতটুকু, এ এক্স ওয়ান প্লাস ডিএক্স মাইনাস এ এক্স ওয়ান। আর তাহলে এক্স এর সাথে সাথে ক্ষেত্রফলটা কতটুকু পরিবর্তন হলো? আমরা দেখছি যে ডিএক্স পরিমাণ সামনে আগালে ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়। তাহলে পরিবর্তনের হারটা কত বা রেট অফ চেঞ্জ কত এই ক্ষেত্রফলের? সেটা হচ্ছে আমাদের তাহলে ডিএক্স দিয়ে ভাগ দিতে হবে। এখন দেখো, যেহেতু ডিএক্স হচ্ছে অলমোস্ট জিরোর কাছাকাছি, আমরা জানি ডিএক্স টার্মগুলা হচ্ছে জিরোর কাছাকাছি, তাহলে এইটাকেই কিন্তু আসলে বলা যায় ডিডিএক্স অফ এ, মানে ডিডিএক্স অফ এ অ্যাট এক্স ওয়ান। এইটা হয়তো বুঝতে অনেকের প্রবলেম হয়েছে, আমি একটু অন্যভাবে দেখাই, এইভাবে না বুঝলে আরেকটা সহজ ওয়েতে দেখাই যে কিভাবে আমরা বুঝলাম যে এটা ডিডিএক্স অফ এ। আরেকটা ওয়েতে বোঝানো যায়, আমি এখানে ছবিটা একটু আরেকবার আঁকি তাহলে বোঝানো সহজ হবে। সো লেটস সে এই হচ্ছে আমার সেই অরিজিনাল গ্রাফটা, এই হচ্ছে গ্রাফ। আর এইখান থেকে আমি হচ্ছে এই পর্যন্ত ক্ষেত্রফল অলরেডি বের করছি। লেটস সে এই ক্ষেত্রফলটা কিভাবে বের করে সেটা জানি না, বাট ধর আমি জানি যে এই ক্ষেত্রফলটুকু কত, আর সেইটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফল ফাংশন দিয়ে লিখলে এই পর্যন্ত ক্ষেত্রফল, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পর্যন্ত ক্ষেত্রফল হবে এ অফ এক্স ওয়ান এই পর্যন্ত। এখন আমি এখান থেকে লেটসে ডেল এক্স পরিমাণ সামনে আগাই, এই এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান থেকে আমরা হালকা একটু সামনে আগাই এবং নতুন একটা পজিশনে আসি। তো এইখানে লেটসে এক্স এর মান এক্স ওয়ান প্লাস ডেল এক্স, আমি ডেল এক্স পরিমাণ সামনে আগাচ্ছি। তাহলে আমার ক্ষেত্রফলও বেড়ে গেল। আমার ক্ষেত্রফল তাহলে দেখো এরিয়া তাহলে এতখানি বেড়ে গেছে, এই পরিমাণ এক্সট্রা এরিয়া এখানে আসছে। সো আমরা একটু চিন্তা করি যে এই যে এক্সট্রা এরিয়াটা আসলো সেই এক্সট্রা এরিয়াটা কত? তাহলে আমার এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এই নতুন এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস ডেল এক্স পর্যন্ত এরিয়া হবে এ অফ এক্স প্লাস এক্স ওয়ান এ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স, রাইট? বিকজ এরিয়া ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় যেই মানটা দিব এক্স ইজ ইকুয়াল টু এ থেকে ওই পর্যন্ত ক্ষেত্রফলটা পাওয়া যাবে। সো আমি যদি এই পর্যন্ত ক্ষেত্রফল চাই, এই পর্যন্ত এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস ডেল এক্স পর্যন্ত ক্ষেত্রফল চাই, তাহলে এই সমগ্র ক্ষেত্রফল যে যতটুকু আমি শেড করলাম এই সমগ্র ক্ষেত্রফলটা হবে এ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স। এইটুক হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল। আর আগে ক্ষেত্রফল কত ছিল এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পর্যন্ত? সেটা ছিল এ অফ এক্স ওয়ান। তাহলে আমি ডেল এক্স পরিমাণ সামনে আগালে ক্ষেত্রফল বেড়ে যায় এতটুকু, তাহলে এক ঘর সামনে আগালে কতটুকু ক্ষেত্রফল বেড়ে যায় সেটা হবে ডেল এক্স দিয়ে ভাগ। সো এইটা হচ্ছে আমার তাহলে ডেল এক্স পরিমাণ সামনে আগাইছি, ক্ষেত্রফল তাহলে কতটুকু বেড়ে গেছে সেটা এখান থেকে আমি তাহলে পেয়ে গেলাম যে ডেল এক্স পরিমাণ সামনে আগালে যদি এতটুকু ক্ষেত্রফল বাড়ে তাহলে এক একক আগালে কতটুকু ক্ষেত্রফল বাড়ে। এখন আমরা চিন্তা করি আমরা যদি খুব অল্প অ্যামাউন্ট সামনে আগাই, অল্প অ্যামাউন্ট মানে এই ডেল এক্স এর পরিমাণটা আমরা যদি লিমিট ইউজ করে অলমোস্ট জিরো করে দিই তখন এখান থেকে আমরা কি পাবো? দেখো এ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স আর মাইনাস হচ্ছে এ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ডেল এক্স। এই ডেল এক্সটা যদি অনেক ছোট হয়ে যায় তখন এইটাকে কি লেখা যায়? আমরা সেই ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম মনে করি যে আমাদের ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম ছিল
যে ডিডিএক্স অফ এফ অফ এক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স এটার মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আমরা এই এইচ এর জায়গায় কিন্তু ডেল এক্স লিখতে পারি। সো ডেল এক্স টেন্স টু 0, এখানেও তাহলে ডেল এক্স, আর এখানেও এইচ এর জায়গায় তাহলে ডেল এক্স, এরকম আসে। সো দেখো এইটা আর এইটা কিন্তু দেখতে একই রকম, রাইট? জাস্ট এক্স এর জায়গায় x1 আছে, তার মানে কি যে এটাও আসলে ডিফারেন্সিয়েশন ইন্ডিকেট করতেছে। এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স এর সাথে সাথে পরিবর্তনের হার। সেটা হচ্ছে ডিডিএক্স অফ এ, ডিডিএক্স অফ দ্য এরিয়া, কিন্তু এক্স এর মান তখন কত? x1। মানে এই নোটেশন আমরা লিখতে পারি যে ডিডিএক্স অফ এ এট এক্স ইজ ইকুয়াল টু x1। দেখো তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? একটু চ্যাট বক্সে রেসপন্ড করো তো যে এটা ক্লিয়ার কিনা এই পর্যন্ত। কারো কোথাও কনফিউশন থাকলে বলো, আমি আবার বোঝাই দিব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা লিমিটের পার্টটা বুঝতে পারো নাই, আবার বলি যে আমরা হচ্ছে এখানে ডেলেক্স পরিমাণ সামনে আগাইছি। ডেলেক্সটা অনেক বড় একটা অ্যামাউন্ট। সো সেটার জন্য আমরা কিন্তু তাহলে এক্স এর সাথে সাথে ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত সেটা কিন্তু বের করতে পারবো, কারণ এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো তার জন্য আমরা এই যে পরিবর্তনের হার বের করার জন্য বা রেট অফ চেঞ্জ বের করার জন্য ডিফারেন্সিয়েশন ইউজ করি। তো এখানে আমরা চিন্তা করছি যে আমি ডেলেক্স পরিমাণ সামনে আগাইলাম, তাহলে আমার এরিয়া কতটুকু বেড়ে যায় সেটা হচ্ছে এ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স মাইনাস আগের এরিয়া এ অফ এক্স ওয়ান। আমরা এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান থেকে ডেল এক্স পরিমাণ সামনে আগাইছি। এখন তাহলে পরিবর্তনের হারটা কত সেটা হবে ডেল এক্স দিয়ে ভাগ। ডেল এক্স এর জন্য এত, তাহলে একের জন্য কত। বাট এটা কি অ্যাকুরেট পরিবর্তনের হার হয়েছে? না, অ্যাকুরেট হবে যখন ডেল এক্সটা খুব ছোট হবে। সো এর জন্য আমি কি করলাম? লিমিট নিলাম অ্যাকচুয়াল পরিবর্তনের হারটা বের করার জন্য। যেমন বেগ সমান এস বাই টি আসলে বলা যায় না, কারণ বা ডেল এস বাই ডেল টি বলা যায় না, কারণ ডেল টি যদি অনেক বড় হয় এর মধ্যে সরণ অনেকভাবে পরিবর্তন হতে পারে। তো আমরা যখন তাৎক্ষণিক বেগ বের করতে চাই, মানে যেটা হচ্ছে সরণের পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, তখন আমরা কি করি? ডেল টিটাকে খুব ছোট করে ফেলি যাতে আমরা অ্যাকুরেট বেগটা পাই বা ইনস্ট্যান্টেনাস ভেলোসিটিটা পাই, তাৎক্ষণিক বেগটা পাই। তো এখানেও তাই, আমি এক্স এর সাথে সাথে এই ক্ষেত্রফল ফাংশনের পরিবর্তনের হার বের করতে ইন্টারেস্টেড। তো তার জন্য আমি এখানে ডেল এক্সটাকে খুব ছোট করার জন্য লিমিট অ্যাপ্লাই করলাম। এবার কি বোঝা গেছে? এটা সবাই কি এটা বুঝছো? যদি এটা এইভাবে না বুঝতে পারি, আমরা হয়তো আরেকটা অল্টারনেট অ্যাপ্রোচ দেখাইতে পারি। সবাই বুঝলেও আই থিঙ্ক অল্টারনেট অ্যাপ্রোচটাও দেখা উচিত, বিকজ ওইটা থেকেও এই জিনিসটা সহজভাবে বোঝা যায়। আমি একটু অন্যভাবে পুরো ব্যাপারটাকে ফ্রেজ করি। দেখো, মানে যারা অলরেডি বুঝছো তাদের খুবই ভালো, আমি অন্য একটা ওয়েতে তোমাদেরকে একটু সেম জিনিসটা দেখাই। জাস্ট এবার সবাই একটু মানে ফ্রেশ করে নতুন করে একটু দেখো। সো এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে লেটস সে আমাদের সেই ফাংশন। আমরা এক্স ইজ ইকুয়াল টু এ থেকে, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে আমাদের টার্গেট হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত ক্ষেত্রফল বের করা, রাইট? আমাদের আলটিমেট টার্গেট কিন্তু এ থেকে বি পর্যন্ত ক্ষেত্রফল বের করা। এক্স ইজ ইকুয়াল টু এ থেকে আমরা এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত ক্ষেত্রফল বের করতে চাই। সেটা বের না করে আমি ফার্স্টে কি করলাম? আমি মাঝামাঝি একটা জায়গা পর্যন্ত ক্ষেত্রফল ডিফাইন করলাম, যে লেটস সে এখন হচ্ছে আমি এক্স ওয়ানে আসি, আর এখানে এক্স ইজ ইকুয়াল টু বি না লিখে এটা এখানে লিখি জাস্ট বি, এখানে লিখি এ। লেটস সে আমি এখন এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ানে আসি, এন্ড আমি সেই পর্যন্ত আমার ক্ষেত্রফলটা জানি, সেটা একটা ফাংশনের মাধ্যমে জানি, ম্যাজিক কোন একটা ফাংশন। আমি এই ফাংশনটা দেখতে কিরকম জানি না, বাট এই ফাংশনটা আমি জানি যে এই ফাংশনের মধ্যে এক্স ওয়ান দিলে ও আমাকে এ থেকে এক্স ওয়ান পর্যন্ত ক্ষেত্রফল বের করে দেয়। কিভাবে দেয় সেটা আমি জানি না, বাট এই ফাংশনটার মধ্যে এক্স এর জায়গায় এক্স ওয়ান বসালে এ থেকে এক্স ওয়ান পর্যন্ত ক্ষেত্রফলটা আমাকে বের করে দেয়। আমি কি করলাম? এবার এইখান থেকে আমি একটু সামনে আগাই, এই যে যেই এক্স ওয়ানে আসি সেখান থেকে হালকা একটু সামনে আগাই, তাহলে ক্ষেত্রফলটা বেড়ে গেল। আমি ধরলাম আমি এখান থেকে ডেল এক্স পরিমাণ সামনে আগাইছি। সো আমি এখন যেই এক্স পজিশনে আসি
সেটা হচ্ছে x1 প্লাস ডেল এক্স। আমি এখন যে এক্সে আছি সেটা হচ্ছে x1 প্লাস ডেল এক্স। আর এইটার কারণে দেখো আমার ক্ষেত্রফলটা কিন্তু একটু বেড়ে গেছে। আমার অলরেডি ক্ষেত্রফল ছিল ax1, বাট এখন কিন্তু একটা ক্ষেত্রফল, অতিরিক্ত ক্ষেত্রফল চলে আসছে ডেল এ। বললাম সেই ক্ষেত্রফলটুক হচ্ছে ডেল এ। সবাই কি এই পর্যন্ত বুঝছো বলতো? একটু রেসপন্ড করো, এই পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা, ওকে। সো আমি কি করলাম, আমি x1 পর্যন্ত ক্ষেত্রফল জানি, সেইখান থেকে আমি একটু ডেল এক্স পরিমাণ সামনে আগায় দেখলাম ক্ষেত্রফল ডেল এ পরিমাণ বেড়ে যায়। এখন চিন্তা করো যে এই ক্ষেত্রফলটা হচ্ছে, মানে এই যে যতটুকু বেড়ে গেছে লেটসে সেটা হচ্ছে ডেল এ। আচ্ছা, এখন আমাকে বলো, আমি এইখানে লেটসে একটা চতুর্ভুজায়, ঠিক আছে, একটা আয়তক্ষেত্র আঁকি কিরকম, যার দৈর্ঘ্য হচ্ছে এই যে এই দাগটার সমান, যে এই দাগটার সমান, আর যার প্রস্থ হচ্ছে ডেল এক্স এর সমান। এখানে একটা দেখো এই যে আয়তক্ষেত্র আছে। তোমাদের কাছে আমার কোশ্চেন, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, সরি ক্ষেত্রফল কত? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত বলতো? এই যে আয়তক্ষেত্রটা আমি আঁকলাম সেটার ক্ষেত্রফল কত? এনিওয়ান? আবার একটু দেখাই, মানে আমাদের এখানে আমরা বলছি এই যে এক্সট্রা এরিয়াটা আসছে, এই যে রিজিয়নটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে ডেল এ। আমি কি করলাম, এইখানে এখন একটা আয়তক্ষেত্র আঁকলাম, যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে এতটুক আর প্রস্থ হচ্ছে এতটুকু, মানে এটা কিন্তু ডেলে থেকে ছোট, রাইট? এটা ডেলের মধ্যে একটা চতুর্ভুজ আঁকছি, একটা আয়তক্ষেত্র আঁকছি। তো এই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল কত আমাকে একটু বলো তো। দেখো এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, ফার্স্ট অফ অল এই দৈর্ঘ্যটা হচ্ছে বা উচ্চতাটা হচ্ছে এই এক্স ওয়ানে, এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ানে ফাংশনের উচ্চতা যত বা ফাংশনের ওয়াই ভ্যালু যত সেটা, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে বা এই উচ্চতাটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান। আর এটার প্রস্থ কত, তুমি ডেল এক্স এর সমান প্রস্থ নিছো, তাহলে ডেল এক্স। তাহলে এই যে ভিতরে আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম তার ক্ষেত্রফল হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স। এন্ড দেখো এই ক্ষেত্রফলটা অবশ্যই কিন্তু আমার ডেলে থেকে ছোট হবে এই ছবি অনুযায়ী, মানে আমার ডেলে হচ্ছে এতখানি ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রটা হচ্ছে জাস্ট এতটুকু। সো অবশ্যই ডেলে এটা থেকে বড় হবে, রাইট? আচ্ছা, এবার আরেকটা কাজ, আবারও সেম গ্রাফটা আঁকবো। এই হচ্ছে আমার ফাংশন, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি। এগেন আমরা এই এক্স ওয়ান পর্যন্ত ক্ষেত্রফল বের করছি, এখানে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পর্যন্ত আমাদের ক্ষেত্রফল জানা। সো আমি কি করলাম, ওইখান থেকে আবারও ডেল এক্স পরিমাণ সামনে আগাইলাম। ডেল এক্স পরিমাণ সামনে আগাইলে ওইখানে আমার এক্স এর মান হবে এক্স ওয়ান প্লাস ডেল এক্স, এবং যে পরিমাণ এক্সট্রা ক্ষেত্রফল আসলো সেটাকে আমরা নাম দিলাম ডেল এ। এখন এইখানে আমি আরেকটা চতুর্ভুজ আঁকি, যেই চতুর্ভুজটার দৈর্ঘ্য হচ্ছে এবার এই যে পিঙ্ক কালারের দাগটা আছে তার সমান, আর ক্ষেত্র প্রস্থ হচ্ছে অ্যাগেন ডেল এক্স এর সমান। সো এখানে আমি এরকম একটা আয়তক্ষেত্র আঁকি। তো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে দেখো, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস ডেল এক্স, এই ফাংশনটার উচ্চতা যত বা ওয়াই এর মান যত সেটা। সো ওর দৈর্ঘ্য হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স, রাইট? এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স বলতে কি বোঝায়, বোঝায় যে যখন এক্স এর মান এক্স ওয়ান প্লাস ডেল এক্স তখন এই ফাংশনটাতে এই বিন্দুটার উচ্চতা কত, তো সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স। আর আমাদের এই প্রস্থটা কত, এই প্রস্থটা আমরা ধরছি ডেল এক্স। তাহলে এইখানে এই যে আয়তক্ষেত্রটা আমি আঁকছি সেটার ক্ষেত্রফল কিন্তু এবার দেখো ডেলে থেকে বড়, কারণ ডেলে হচ্ছে জাস্ট এতটুক, ডেলে হচ্ছে এতটুক, বাট আমার আয়তক্ষেত্রটা কিন্তু এবার ওর থেকে বড়। তাহলে ডেলে অবশ্যই ছোট হবে আমাদের আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলটার এরিয়া থেকে, হুইচ ইজ এফ অফ
x1 প্লাস ডেল এক্স ইন্টু ডেল এক্স। সবাই কি এটা বুঝতে পারছো? এই দুটা সিনারিও বোঝা গেছে? একবার আমি একটা ছোট আয়তক্ষেত্র আঁকলাম আর একবার একটা বড় আয়তক্ষেত্র আঁকলাম বোঝার জন্য যে আমার ডেল এর মানের রেঞ্জ কিরকম। আমার ডেলে অবশ্যই এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স থেকে এফ অফ এক্স ওয়ান ইন্টু ডেল এক্স থেকে বড়, যে বাম পাশে যেটা আছে, যে এটা অবশ্যই এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স থেকে বড়, মানে এফ অফ এক্স ওয়ান ইন্টু ডেল এক্স থেকে বড়, মানে ওইটা হচ্ছে এই আয়তক্ষেত্রটা, তার থেকে আমার ডেলে বড়। আর আরেকটা আয়তক্ষেত্র আছে যেটা ওর থেকে একটু বড়, তার থেকে আমার ডেলে ছোট। সো এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স ইন্টু ডেল এক্স হচ্ছে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা একটু চ্যাট বক্সে আমাকে জানাও। আচ্ছা, সো এখন যেহেতু আমরা এই পর্যন্ত বুঝলাম, আমরা এখন এখান থেকে দেখো চিন্তা করি, আমরা তিনটা সাইডেই ডেল এক্স দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো? এফ অফ আচ্ছা, তিনটা সাইডে ডেল এক্স দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো? এফ অফ এক্স ওয়ান, আর ডেল এক্সটা ভাগ হয়ে গেল, এইখানে আসবে ডেল এ বাই ডেল এক্স, ডেল এ বাই ডেল এক্স, আর এইখান থেকেও ডেল এক্স ভাগ হয়ে গেলে এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স, এফ অফ এক্স ওয়ান প্লাস। আচ্ছা, তার মানে ডেল ডেল এক্স, মানে ডেল এ বাই ডেল এক্স, ডেল এ বাই ডেল এক্স এটার মান এফ অফ এক্স ওয়ান থেকে বড় আর এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স থেকে ছোট। এবার আমি যদি তিনটা সাইডে লিমিট অ্যাপ্লাই করি, যে লেটস এ লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, লেটস এ লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে আমরা কি পাই? যে এফ অফ এক্স ওয়ান আর লেস দেন, এখানে হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল এ বাই ডেল এক্স, ডেল এ বাই ডেল এক্স, আর লেস দেন এখান থেকে আমরা পাবো যে এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স। আচ্ছা, এখানেও লিমিটটা অ্যাপ্লাই করতে হবে তাহলে। সো লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এফ অফ এক্স ওয়ান প্লাস ডেল এক্স, এফ অফ এক্স ওয়ান প্লাস। আশা করি এটা সবাই বুঝতে পারছে। সো এখন খেয়াল করো যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স ওয়ান, এটা জাস্ট এফ অফ এক্স ওয়ানই থাকবে, বিকজ এফ অফ এক্স ওয়ান একটা কনস্ট্যান্ট, রাইট? ডেল এক্স ছোট হলেও ওর কোনো চেঞ্জ হবে না। তারপর আরেকটা জিনিস দেখো, এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল এ বাই ডেল এক্স আমরা লিখছি, এইটাই কিন্তু ডিডিএক্স অফ এর সংজ্ঞা, তাই না? আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছি যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই কিন্তু ডিডিএক্স অফ ওয়াই এর সংজ্ঞা, রাইট? সো এখানেও লেখা যায় যে এটা হচ্ছে তাহলে ডিডিএক্স অফ এ, বাট সেই ডিডিএক্স অফ এটা কোথায়? এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান, আর লেস দেন লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এই ডেল এক্সটা তাহলে অলমোস্ট জিরো হয়ে গেলে আমরা এখান থেকে পাবো জাস্ট এফ অফ এক্স ওয়ান। সো এখন দেখো ডিডিএক্স অফ এ এর মান, ডিডিএক্স অফ এর মান এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ানে এফ অফ এক্স ওয়ান থেকে বড়, আবার এট দ্য সেম টাইম এফ অফ এক্স ওয়ান থেকে ছোট। তাহলে স্যান্ডউইচ থিওরেম যেটা আমরা ডিফারেন্সিয়েশনে শিখছিলাম লিমিট পড়ার সময়, তাহলে স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী বলা যায় তার মানে ডিডিএক্স অফ এ এর মান এই এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ানে সমান হচ্ছে এফ অফ এক্স ওয়ান। তার মানে আমাদের ক্ষেত্রফল ফাংশনটার পরিবর্তনের হার হচ্ছে, বা এক্স এর সাথে রেট অফ চেঞ্জ হচ্ছে এফ অফ এক্স ওয়ান। ওকে, আর এখান থেকে তাহলে আরো স্পেসিফিক ভাবে কি বলা যায়, আর আরো জেনারেলাইজ করে কি বলা যায়, যে ডিডিএক্স অফ এ হচ্ছে এফ অফ এক্স, ডিএক্স অফ এ হচ্ছে তাহলে এফ অফ এক্স। তার মানে আমাদের ক্ষেত্রফল ফাংশনটা এমন একটা ফাংশন যার পরিবর্তনের হার হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশন এফ অফ এক্স। ওকে, আচ্ছা, আর আমরা এর আগের অ্যাপ্রোচটায় যেভাবে দেখছিলাম ওইখানে আমরা এতটা ফর্মালি বলি নাই, আমরা এইখানে হচ্ছে এইভাবে দেখছি যে সিম্পলি যে জাস্ট আমাদের ওই এরিয়ার রেট অফ চেঞ্জটা আমরা এইভাবে একবারে ডিডিএক্স অফ এ লিখছিলাম, ঠিক আছে? সো আমার মনে হয় এইভাবে একটু ফর্মালি দেখলে জিনিসটা আরো বেটার বোঝা যায়। যারা আগেরটা বুঝছো এটা ঠিক আছে, বাট এইভাবে দেখলে আরো আই থিঙ্ক ইজিলি বোঝা যাচ্ছে। সবাই কি এটা বুঝছে যে আমাদের এরিয়া ফাংশনটা, আমি এরিয়া ফাংশনটা এখনো জানি না কত, বাট আমি বের করছি সেই এরিয়া ফাংশনের রেট অফ চেঞ্জ এক্স এর সাথে সাথে, সেটা হচ্ছে আমাকে যেই ফাংশনটা দেওয়া আছে সে, ঠিক আছে, যেই ফাংশনটা দেওয়া আছে। ক্লিয়ার সবার এই পর্যন্ত?
আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এরিয়া কত সেটা জানি না, কিন্তু এরিয়ার যে ফাংশনটা আছে, যে মিস্ট্রি ফাংশনটা আছে, যে ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই, সে এমন একটা ফাংশন যাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে যেই ফাংশনটার জন্য আমরা এরিয়া বের করতে চাচ্ছি তাকে পাওয়া যায়। ঠিক আছে, যেই ফাংশনটার জন্য আমরা ওকে বের করতে চাচ্ছি তাকে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমরা ধরে নিলাম যে ধরি ধরি আমরা এমন একটা ফাংশন জানি, আমরা এমন একটা জি অফ এক্স ফাংশন জানি, আমরা এমন একটা ফাংশন, দেখো আমরা এমন একটা ফাংশন জি জানি, জি অফ এক্স মানে জি ফাংশন মানে জি অফ এক্স, এক্স এর ফাংশন। আমরা এমন একটা ফাংশন জি অফ এক্স জানি, ধরে নিলাম জানি, যার জন্য ডিডিএক্স অফ জি অফ এক্স, ডিডিএক্স অফ জি অফ এক্স, বা এটাকে জি প্রাইম অফ এক্স লেখা যায়, জি প্রাইম অফ এক্স সমান এফ অফ এক্স হয়। ঠিক আছে, ধরো আমি আগে থেকেই এমন একটা ফাংশন জানি যার জন্য, যাকে ডিফারেন্সিয়েট করলে এই এফ অফ এক্সটা পাওয়া যায়। ঠিক আছে, সবাই একটু খুব ভালো করে ফলো করুন। সোফার আমরা বুঝতে পারছি এরিয়া যে ফাংশনটা আছে বা ক্ষেত্রফলের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা এমন একটা ফাংশন হবে যাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমাদের প্রদত্ত ফাংশন পাওয়া যায়, মানে যার নিচের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আমরা ধরে নিলাম আমি ওরকম একটা ফাংশন জানি। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা ওইখানে যাচ্ছি। সো আমরা ধরে নিলাম যে আমরা এমন একটা ফাংশন জানি, যে ফাংশনটার নাম হচ্ছে জি অফ এক্স। আমি এমন একটা ফাংশন জানি জি অফ এক্স, যার জন্য ডিডিএক্স অফ জি অফ এক্স বা জি প্রাইম অফ এক্স সমান এফ অফ এক্স হয়। মানে আমি একটা এক্সাম্পল বলি, ধরো আমরা সাইন এক্স এর নিচের এরিয়া বের করতে চাই। ঠিক আছে, ধরো আমাদের ফাংশনটা হচ্ছে সাইন অফ এক্স বা সাইন এক্স। এখন এইটার নিচের ক্ষেত্রফল যেটা হবে, সেই ক্ষেত্রফল ফাংশনটা এমন একটা ফাংশন হবে যাকে ডিফারেন্সিয়েশন করলে এই সাইন অফ এক্স আসে। আমি কিন্তু ক্ষেত্রফলটা কত হবে এখনো জানি না, বা ক্ষেত্রফলটা যে ফাংশন থেকে বের করা সম্ভব সেটা এখনো জানি না, বাট আমি এখান থেকে বুঝলাম যে সেই ক্ষেত্রফল ফাংশনটা এমন একটা ফাংশন হবে যাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করলে আমি সাইন অফ এক্স পাবো, মানে এফ অফ এক্স পাবো বা সাইন এক্স পাবো। এখন আমরা ধরে নিলাম আমরা এমন একটা ফাংশন অলরেডি জানি যাকে ডিফারেন্সিয়েট করলে এফ অফ এক্স পাওয়া যায়। যেমন আমি কিন্তু জানি মাইনাস কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে সাইন অফ এক্স আসে, তাহলে সেই মাইনাস কজ এক্সটা হচ্ছে আমার জি অফ এক্স। ঠিক আছে, সবাই কি এখন বুঝছি যে আমরা ধরে নিলাম যে আমি অলরেডি এমন একটা ফাংশন জি অফ এক্স জানি যার ডিফারেন্সিয়েশন হচ্ছে এফ অফ এক্স। তো সেই ফাংশনটা ইউজ করে কি তাহলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো না? কারণ আমাদের ক্ষেত্রফল ফাংশনটাও এমন একটা ফাংশন যাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাওয়া যায়। আর আমিও এমন একটা ফাংশন অলরেডি জানি আমার নলেজ থেকে, ডিফারেন্সিয়েশনের নলেজ থেকে, এমন একটা ফাংশন জি অফ এক্স কে চিনি যাকে ডিফারেন্সিয়েশন করলেও এফ অফ এক্স আসে। তার মানে এই জি অফ এক্স এর সাথে এই ক্ষেত্রফলের সম্পর্ক আছে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝছি। সো তাহলে জি অফ এক্স এর সাথে এ অফ এক্স এর কিরকম সম্পর্ক আছে বলতো? মানে আমি জানি এই এরিয়া ফাংশন যেটা, মানে এ যেটা, এরিয়া ফাংশনটাকে শুধু এ লেখা যায় অথবা এ অফ এক্স লেখা যায়। তো আমি জানি এই এরিয়া ফাংশন এ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলেও এফ অফ এক্স আসে। সেটা আমি আমার প্রিভিয়াস অ্যানালাইসিস থেকে আনলাম যে এই এ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স আসে। আবার ধরে নিলাম আমি অন্য একটা ফাংশন জি অফ এক্স কে চিনি যাকে ডিফারেন্সিয়েশন করলেও এফ অফ এক্স আসে। তাহলে জি অফ এক্স আর এ অফ এক্স এই দুটার মধ্যে সম্পর্ক কিরকম হবে বলতো? জি অফ এক্স আর এ অফ এক্স এই দুটার মধ্যে সম্পর্ক কিরকম হবে? ডেরিভেটিভ হবে না, ভুল হয়েছে উত্তরটা। এই দুটা ফাংশন কিরকম হবে? এক্সাক্ট সমান কি হবে পিয়াল? তোমার উত্তর কাছাকাছি, বাট একটু আরেকটু চিন্তা করো তো, যে এক্সাক্ট সমান কি হবে। আফফান বলো তো। হ্যাঁ, তাদের ডিফারেন্সিয়েশন ইকুয়াল, হ্যাঁ ওইটা তো আমরা বলতেছি যে তাদের ডিফারেন্সিয়েশন ইকুয়াল। তো তারা দুইজন কিরকম, মানে তাদের মধ্যে সম্পর্কটা কিরকম? আয়শা মনে হয় কিছুটা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ,
যে ওদের মধ্যে সর্বোচ্চ তাহলে একটা কনস্ট্যান্টের পার্থক্য থাকবে, তাই না? যে দুইটা ফাংশনকেই মানে এই যে এরিয়া ফাংশনকে ডিফারেন্সিয়েট করলো এফ অফ এক্স আসে, জি অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলো এফ অফ এক্স আসে। তাহলে এ অফ এক্স আর জি অফ এক্স এর মধ্যে সম্পর্ক কিরকম হবে? সেটা হবে যে এ অফ এক্স হয় জি অফ এক্স এর সমান, অথবা জি অফ এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট আছে এন্ড তারপর জি অফ এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট যোগ করলে এ অফ এক্স কে পাওয়া যায়, তাই না? মানে ধরো এরকম আমি বললাম কোন একটা ফাংশন আছে এ, যেটা ডিফারেন্সিয়েশন হচ্ছে লেটস সে sin x। এখন আমি বললাম আমি তো আরেকটা ফাংশন চিনি যাকে ডিফারেন্সিয়েট করলেও sin of x আসে, সেটা হচ্ছে মাইনাস cos x। তাহলে এ আর মাইনাস cos x কি সেম? সেম হতেও পারে নাও পারে, বাট তাদের মধ্যে এরকম একটা সম্পর্ক থাকবে যে এ অফ এক্স হবে তাহলে মাইনাস cos x প্লাস সাম কনস্ট্যান্ট, ধরো প্লাস সাম কনস্ট্যান্ট 8 লেটস। তাহলে এখন দেখো এ অফ এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ডিডিএক্স অফ এ সমান কি আসবে? अगेन sin x আসবে। সো দুইটা ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি সমান হয় তার মানে তারা তাদের একটাকে আরেকটার সাথে কোনো একটা কনস্ট্যান্ট যোগ করে লেখা যাবে, ঠিক আছে? সো আমি এইখানে তাহলে লিখলাম যে যেহেতু আমার এরিয়া ফাংশনের ডিফারেন্সিয়েশন ও এফ অফ এক্স, আর অন্য একটা ফাংশন যেটা আমি চিনি তারও ডিফারেন্সিয়েশন এফ অফ এক্স, তাহলে এরিয়া ফাংশনটা এই জি অফ এক্স প্লাস সাম কনস্ট্যান্ট হবে। আর জি অফ এক্স এর থেকে সমান হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, বাট পার্থক্যটা হবে একটা কনস্ট্যান্ট। সবাই কি এই পর্যন্ত বুঝছি? এই জিনিসগুলো কিন্তু বইয়ে ভালোভাবে লেখা নাই, কোন রকম লেখা, বাট কেউ পড়ে বোঝা যায় না। আমি কিন্তু বেশ ডিটেলস গিয়ে পড়াচ্ছি, সবাই বুঝছো কিনা বলো। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে বুঝলাম আমাদের টার্গেটই কিন্তু এই সেই মিস্ট্রি ফাংশনটা বের করা, এ এ অফ এক্স কত, কারণ এটা পেয়ে গেলেই তারপর আমি আমার ইচ্ছা মতো ক্ষেত্রফল বের করতে পারবো। সো এখন চিন্তা কর যে আমরা এখানে তাহলে ধরে নিছি যে এ অফ এক্স সমান হচ্ছে জি অফ এক্স প্লাস সাম কনস্ট্যান্ট হবে। এখন চিন্তা করো, হ্যাঁ বলো। কোশ্চেনটা আমি কিছুই বুঝি নাই, কনস্ট্যান্ট নিয়ে কাজ বলতে কি বোঝাচ্ছ? না না, এ অফ এক্স থেকে জি অফ এক্স পাচ্ছে না, আমি বলি এ অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমি বের করতে চাই, ঠিক আছে? ধরো আমি বললাম ধরো একটা বক্সের মধ্যে একটা ফাংশন আছে, সেটা আটকানো, আর আরেকটা বক্স আছে সেই বক্সটা খোলা, ওইটার মধ্যে একটা ফাংশন আছে। তো খোলা বক্সের ফাংশনটা তুমি দেখতে পাইতেছো। এখন তুমি জানো দুইটা বক্সের মধ্যেই যে ফাংশন আছে দুইটাকে ডিফারেন্সিয়েশন করলে একই জিনিস আসে, তাহলে কি দুইটা ফাংশন সমান? হইতে পারে, অথবা একটা আরেকটা থেকে কনস্ট্যান্ট পরিমাণ বেশি বা কম। সো ওইটাই লিখছি যে এই ফাংশনটা আমার অজানা, এটা আমার অজানা ফাংশন, কিন্তু আমি যেহেতু এই ফাংশনটা জানি, তো আমি সেই জানা ফাংশনের সাথে কোন একটা কনস্ট্যান্ট যোগ করে সেই কনস্ট্যান্টটা প্লাস মানে পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটার সাথে কোন একটা ধ্রুবক যোগ করে এই ফাংশনটা পেতে পারি। এবার বুঝতে পারছি? ওকে, মানে আমি ধরে নিছি যে তাহলে এ অফ এক্স জি অফ এক্স প্লাস সাম কনস্ট্যান্ট হবে, যেহেতু আমি আগে থেকেই জানি এমন একটা ফাংশন আছে জি অফ এক্স যাকে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাওয়া যায়। আবার আমি এটাও জানি এরিয়াকে ডিফারেন্সিয়েশন করলেও এফ অফ এক্স পাওয়া যায়। তাহলে এরিয়াটা এই জি অফ এক্স প্লাস সাম কনস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে? এইভাবে চিন্তা করলাম। এখন দেখো আমরা কিভাবে এই এরিয়াটা বের করে ফেলি। আচ্ছা, বলতো এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি না যে এ অফ স্মল এ, মানে ধরো এক্স এর জায়গায় এই স্মল এ বসাইলাম, তাহলে এইটা সমান কত হবে? এটা সমান হবে জি অফ এ প্লাস কনস্ট্যান্ট, মানে এটার উভয় পক্ষে আমি এক্স ইজ ইকুয়াল টু এ বসাইলাম, তাহলে এরকম পাওয়া যাবে। এখন আমাকে বলো তো এই ক্যাপিটাল এ অফ স্মল এ এটা বলতে কি বোঝায়? এটা লিটারাল মিনিংটা কি? ক্যাপিটাল এ অফ স্মল এ বলতে কি বোঝায়? না, মানে এটা বলতে কি বোঝায় দেখো, আমরা এ অফ এক্স ফাংশনকে কি হিসেবে ডিফাইন করছিলাম দেখো তো, এখানে লিখছি এ অফ এক্স মানে এরিয়া আন্ডার এফ অফ এক্স ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু এক্স, রাইট? ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ থেকে
এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এ অফ, হ্যাঁ হ্যাঁ শূন্য হবে তাইলে, যে তাহলে এ অফ স্মল এ মানে কি, যে এরিয়া আন্ডার এফ অফ এক্স ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু এ, তার মানে এরিয়া কত, জিরো। মানে এ থেকে শুরু করে এ পর্যন্ত এই ক্ষেত্রফল কত, জিরো। সো তার মানে এ অফ স্মল এ কত হবে, জিরো। এখান থেকে আমরা তাহলে পাইলাম যে আচ্ছা এটার মান হচ্ছে জিরো, আর এটা সমান হচ্ছে জি অফ এ প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, জি অফ এ প্লাস কনস্ট্যান্ট, জি অফ এ প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা এখন চিন্তা করো যে এখান থেকে পাইলাম যে জিরো সমান হচ্ছে জি অফ এ প্লাস কনস্ট্যান্ট, এটা গেল। একটু wait। এখন আমাদের টার্গেট কি ছিল, চিন্তা করে দেখো তো, আমাদের টার্গেট কি বের করা ছিল আজকে এই ফুল ক্লাসে। আমাদের মেইন টার্গেট ছিল, যে এখানে টার্গেটটা লিখে আসছিলাম, টার্গেটটা ছিল এ অফ বি বের করা। তাহলে আমি এ থেকে বি পর্যন্ত এরিয়া পাবো। সো এ অফ বি তাহলে এখান থেকে কত হবে, দেখ এ অফ বি হবে, এখানে যদি বোথ সাইডে বি বসাই, তাহলে এ অফ বি সমান হবে জি অফ বি প্লাস কনস্ট্যান্ট। এন্ড খেয়াল করো এখান থেকে তুমি কিন্তু পাইছো যে জি অফ এ প্লাস কনস্ট্যান্ট হচ্ছে জিরো, তাহলে সেই কনস্ট্যান্টটা আসলে কে, কনস্ট্যান্টটা হচ্ছে মাইনাস জি অফ এ মাইনাস জি অফ এ। তাহলে এইখানে যদি আমি এখন বসাই, যে তাহলে এরিয়া ফ্রম এ টু বি মানে এ অফ বি হবে জি অফ বি মাইনাস কনস্ট্যান্টের মান হচ্ছে জি অফ এ। সো এইখান থেকে আমরা কিন্তু সেই এরিয়াটা বের করে ফেললাম, দেখছো। সো এই যে জিনিসটা বের করছি, এইটাই হচ্ছে আমাদের সেই এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত এরিয়া, এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত এরিয়া। এটাই আমার বের করার টার্গেট ছিল, যে এই হচ্ছে আমার গ্রাফ, দেখো এই হচ্ছে আমার গ্রাফ, এই হচ্ছে আমার গ্রাফ, আর এই হচ্ছে আমার ফাংশন, এই হচ্ছে আমার ফাংশন। এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি পর্যন্ত এরিয়া বের করার টার্গেট ছিল। তো সেই এরিয়াটা আমরা বের করছি, সেই এরিয়াটা হচ্ছে এই, সেই এরিয়াটা হচ্ছে এ অফ বি দিয়ে ডিফাইন করছিলাম। তো সেই এরিয়াটা হচ্ছে জি অফ বি মাইনাস জি অফ এ, সেই এরিয়াটা আসছে জি অফ বি মাইনাস জি অফ এ। ঠিক আছে, এখন তুমি একটু পিছনে যাও, পিছনে গিয়ে দেখো আমরা জি বলতে কাকে বলছিলাম, মানে জি এর পরিচয় কি ছিল। জি হচ্ছে এমন একটা ফাংশন, আমাদের জানা ফাংশন, যার ডিফারেন্সিয়েশন হচ্ছে এফ অফ এক্স। মানে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, মানে একটা ফাংশন দিয়ে আমি বলবো যে জি অফ এক্স বের করো, এটা বলতে কি বোঝায়, যে কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাওয়া যাবে। জি অফ এক্স মানে হচ্ছে এমন একটা ফাংশন আমাদেরকে বের করতে হবে যাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাওয়া যায়, যেখানে এফ অফ এক্স দেওয়া থাকে। তার মানে এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। এই ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেসটাকেই আমরা বলি অ্যান্টাই ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন। মানে এই জি বের করার উপায়টাকেই আমরা বলি অ্যান্টাই ডেরিভেটিভ বের করা বা ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন মানেই হচ্ছে এমন একটা ফাংশন জি অফ এক্স খুঁজে বের করা। মানে এখানে তো আমরা ধরে নিচ্ছি আমরা জানি, বাট সেটাই আমাদেরকে বের করতে হবে। এই এক্সারসাইজে আমরা সেই মানে এই চ্যাপ্টারে আমরা সেটাই শিখবো, যে কিভাবে একটা ফাংশন দেওয়া থাকলে আর একটা মানে একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া থাকলে আর একটা ফাংশন জি অফ এক্স বের করা যায়, যাকে ডিফারেন্সিয়েশন করলে ওই এফ অফ এক্স পাওয়া যাবে। সেই প্রসেসটাকেই বলা হয় অ্যান্টাই ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন বের করা। তো এই প্রসেসটা বোঝানোর জন্য একটা চিহ্ন আছে। তো এই যে জি অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন, আমরা বলছি জি অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাওয়া যাবে। এই জি অফ এক্সটা আমি তাহলে কিভাবে বের করব, সেই প্রসেসটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেশন, এবং সেটাকে লেখা হয় এভাবে যে জি অফ এক্স হচ্ছে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করে বের করতে হবে। মানে কিরকম, যে এফ অফ এক্স ডিএক্স লিখতে হবে আর এরপর এরকম ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। ঠিক আছে, সো এই সাইনটা দিয়ে বোঝায় যে আমি এমন একটা ফাংশন বের করতে চাচ্ছি এফ অফ এক্স এর জন্য, যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই এফ অফ এক্স কে আবার ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এখন এখান থেকে তাহলে নিচে আসি। সো
এই চিহ্নটা দিয়ে তাহলে বোঝানো হয় যে আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, বা আমরা এফ অফ এক্স এর জন্য অ্যান্টাই ডেরিভেটিভ বের করতে চাচ্ছি, মানে তার ডিফারেন্সিয়েশনের উল্টাটা বের করতে চাচ্ছি। এমন একটা ফাংশন বের করতে যাচ্ছি যাকে ডিফারেন্সিয়েশন করে এই এফ অফ এক্স আসা যাবে। ঠিক আছে, এই প্রসেসটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। এবং এই জি অফ বি মাইনাস জি অফ এ এইটার একটা মানে এইটার একটা এরকম নোটেশন আছে যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই এরিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ থেকে বি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। এই চিহ্ন মানে এই সিম্বলটা দিয়ে বোঝায় আমরা এফ অফ এক্স ফাংশনের নিচের ক্ষেত্রফল বের করতে যাচ্ছি ফ্রম এ টু বি, আর সেটা সমান কি আসবে, জি অফ বি মাইনাস জি অফ এ। যেখানে জি হচ্ছে যেখানে জি এর পরিচয় হচ্ছে সে আমাদের এফ অফ এক্স ফাংশনটার ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশনে মানে শুধু এই চিহ্নটা দেওয়া মানে ওই ফাংশনটা বের করা, আর নিচে আর উপরে এরকম দুইটা নাম্বার লেখা মানে এইভাবে আপার লিমিটটা বসায় লোয়ার লিমিটটা বিয়োগ করা। আশা করি এখান থেকে এটাও বুঝছি যে কেন আমরা সবসময় আপার লিমিট বসায় তারপর লোয়ার লিমিট বসায় বিয়োগ করি। আচ্ছা, তোমরা সাবিত জিজ্ঞেস করছো জি প্রাইম এক্স কোথায় গেল। জি প্রাইম এক্স তো এখানে আসেই নাই। জি প্রাইম এক্সটা আমি জাস্ট এইখানে লিখছি যে এই ডিডিএক্স অফ জি অফ এক্স কে জি প্রাইম অফ এক্স লেখা যায়। ঠিক আছে, সো জি প্রাইম এক্সটাই হচ্ছে এই যে এইটা কি হচ্ছে জি প্রাইম অফ এক্স, রাইট? এটাই হচ্ছে জি প্রাইম অফ এক্স। সবাই কি বুঝছি এই পর্যন্ত? এন্ড এটা বুঝতে পারছি যে কেন আমরা আপার লিমিট থেকে লোয়ার লিমিট বসায় বিয়োগ করি। এখানে এই দুইটা লিমিট বলতে বোঝায় যে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, সেটাকে এরকম একটা নোটেশনে লেখে, আর সেটা সমান হচ্ছে জি অফ বি মাইনাস জি অফ এ, যেখানে জি ফাংশনটার পরিচয় হচ্ছে ইন্টিগ্রেশন করার পর যা পাওয়া যায় সেটা। মানে জি হচ্ছে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাবো। সবার কি ক্লিয়ার? ওকে, সো আমরা তাহলে একটা এক্সাম্পল করি। আই থিঙ্ক বেস্ট হয় একটা এক্সাম্পল দেখে ফেলি। ধরো আমরা এই এই ফাংশনটার নিচের ক্ষেত্রফল বের করতে চাই। আমাদের প্রথম এক্সারসাইজ, আমরা y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যে গ্রাফটা আছে, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফের নিচে ক্ষেত্রফল বের করতে ইন্টারেস্টেড। এই হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমি এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু ধরো 1 পর্যন্ত, এক্স ইজ ইকুয়াল টু 1 পর্যন্ত ক্ষেত্রফলটা বের করতে চাই এই ফাংশনের নিচে। আমাদের ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটাকে বের করা। আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা। ঠিক আছে, টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা। তো এই ক্ষেত্রফলটা কিভাবে পাবো? আমরা অলরেডি বলে আসছি, এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা একটা নতুন নোটেশন ডিফাইন করছি, এরকম একটা সিম্বল। আর এক্স ইজ ইকুয়াল টু যত থেকে শুরু করব সেটা বসবে লোয়ার লিমিটে, আর এক্স ইজ ইকুয়াল টু যেখানে শেষ সেটা বসবে আপার লিমিট, আর এইখানে হচ্ছে বসবে এফ অফ এক্স ডিএক্স। কেন নোটেশনটা এইভাবেই দিল সেটারও সিগনিফিকেন্স আছে, আমরা নেক্সট ক্লাসে সেটা বলবো। তো মেইন কথা হচ্ছে এরিয়া বের করার জন্য নোটেশনটা হচ্ছে এরকম যে এই নোটেশনটা লিটারালি বলতেছে এফ অফ এক্স এর নিচের ক্ষেত্রফল 0 থেকে এ পর্যন্ত, সেটাই আমাদেরকে এখানে বের করতে বলছে। তো এখন আমরা জানি এইটা সমান হবে, মানে এফ অফ এক্স না লিখে এখানে আমি এফ অফ এক্স এর জায়গায় তাহলে এক্স স্কোয়ার লিখতে পারি। তো এটা সমান হবে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন। এখন এটা সমান হবে জি অফ এই যে আপার লিমিট 1 মাইনাস জি অফ লোয়ার লিমিট 0। আচ্ছা, এখন জি এর পরিচয় কি ছিল আমাকে একজন বলো তো, হোয়াট ওয়াজ জি? পরিচয়, জি এর পরিচয়টা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, এফ অফ এক্স পাওয়া যায়, রাইট। এমন একটা ফাংশন যাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাওয়া যায়, এবং সেইটা বের করার জন্য আমরা একটা সিম্বল এরকম ডেভেলপ করছি, ওইটাও দেখতে এরকমই, ইন্টিগ্রেশন সাইন। যে আমি এমন একটা ফাংশন খুঁজে পেতে চাই, মানে আমাদের সেই জি অফ এক্স এর পরিচয় হবে যে জি অফ এক্স হচ্ছে
এই এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন। মানে আমি এমন একটা ফাংশন খুঁজে পেতে চাই জি অফ এক্স যাকে ডিফারেন্সিয়েশন করলে এই এক্স স্কোয়ার পাওয়া যায়। এখন দেখো সেটা বের করা আসলে খুব কঠিন না, আমরা যদি একটু ট্রাই করি যে ডিডিএক্স অফ এক্স হচ্ছে আমরা জানি 1, তারপর ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে আমরা জানি 2x, আর তাহলে এই এক্স স্কোয়ার পাওয়ার জন্য আমরা ট্রাই করতে পারি ডিডিএক্স অফ এক্স কিউব। সো এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আসে 3x স্কোয়ার, তাহলে এখানে যদি এটা 1/3 দেই তাহলে ডিডিএক্স অফ 1/3 এক্স কিউব হবে এক্স স্কোয়ার। ঠিক আছে, সো আমরা তাহলে কিন্তু সেরকম একটা ফাংশন পেয়ে গেলাম যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার পাওয়া যায়, সেটাকে 1/3 এক্স। সবাই কি এটা বুঝছি? সবাই কি এটা বুঝছি যে আমরা তাহলে কিন্তু এমন একটা ফাংশন পেয়ে গেলাম যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার পাওয়া যায়, সেকে 1/3 এক্স কিউব, সে হচ্ছে 1/3 এক্স কিউব। এখন শুধু 1/3 এক্স কিউব বি কি এমন ফাংশন, নাকি আরো ফাংশন আছে যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার পাওয়া যায়? আচ্ছা আবার বলি, আমাদেরকে বের করতে হবে এমন একটা ফাংশন যেটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার পাওয়া যায়। তো সেই ফাংশনটা হচ্ছে, দেখো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি 1/3 এক্স কিউব, কারণ 1/3 এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট 1/3 বাইরে থাকে, আর এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আসে 3x স্কোয়ার, 3 আর 3 কাটা, এক্স স্কোয়ার আসে। সো আমরা তাহলে পেয়ে গেলাম সেরকম একটা ফাংশন হচ্ছে 1/3 এক্স কিউব, সেটাই তাহলে জি অফ এক্স। এখন সেই জি অফ এক্স কি শুধুমাত্র 1/3 এক্স কিউবই, নাকি অন্য কোনো ফাংশনও হতে পারে? অন্য কোনো ফাংশন হতে পারে, চিন্তা করে দেখো তো সেটা কি। সেই ফাংশনটা হবে, আরো ফাংশন যেগুলো হবে সেটা হচ্ছে যে এখানে 1/3 এক্স কিউবের জায়গায় যদি ধরো আরেকটা কনস্ট্যান্ট থাকতো, তখনও তো ডিফারেন্সিয়েশনটা এক্স স্কোয়ারই আসতো, কারণ ডিফারেন্সিয়েশন করার পর কত আসতো, কনস্ট্যান্টকে করলে 0, আলটিমেটলি এক্স স্কোয়ারই আসতো। সো এইখানে আমরা তাহলে বলবো জি অফ এক্স এর পরিচয় হচ্ছে যে 1/3 এক্স কিউব প্লাস সাম কনস্ট্যান্ট, বা আমরা এইভাবে বলি, আমরা এখন এই জি অফ এক্স বারবার আর না বলি, এইভাবে চিন্তা করি যে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/3 এক্স কিউব প্লাস সাম কনস্ট্যান্ট সি। ঠিক আছে, প্লাস সাম কনস্ট্যান্ট সি। সো এখন জি অফ এক্স এর পরিচয় পেয়ে গেলাম, তাহলে এইখানে এখন জি অফ 1 এর মান বসাই আর জি অফ 0 এর মান বসাই। তাহলে জি অফ 1 এর মান কত হবে, এক্স এর জায়গায় 1 হবে, তাহলে 1/3 1 কিউব প্লাস সি, আর জি অফ 0 এর মান কত হবে, 1/3 0 কিউব প্লাস সি। এই দুইটা সি কাটাকাটি যায়, প্লাস মাইনাস, তো এখান থেকে জাস্ট থাকে 1/3। এইটাই হচ্ছে আমাদের সেই বের করা ক্ষেত্রফল। ঠিক আছে, সো দেখো ক্ষেত্রফল বের করা খুবই সহজ। তোমার জাস্ট কি করতে হবে, এমন একটা ফাংশন আগে বের করতে হবে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই মানে যেই ফাংশনের নিচের ক্ষেত্রফল বের করতে তুমি ইন্টারেস্টেড সেই ফাংশনটা পাওয়া যায়, সেইটার প্রসেসটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তারপর আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল হবে। তো এই যে আপার লিমিট বসাইলাম আর লোয়ার লিমিট বসাইলাম, এই ধরনের ইন্টিগ্রেশনকেই বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট জগৎ। এটাকে আমরা বলি ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট জগৎ। আর এই যে যখন শুধু ফাংশনটা বের করতেছি, যাকে মানে আমরা যখন শুধু ওই ফাংশনটা বের করতে ইন্টারেস্টেড যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার আসবে বা এফ অফ এক্স আসবে, এই প্রসেসটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট জগৎ। এই প্রসেসটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট জগৎ। ঠিক আছে, সো আমাদের ফুল হ্যাঁ সি মাইনাস অবশ্যই হতে পারে ফায়াস, মানে সি একটা নেগেটিভ কোয়ান্টিটি হইতেই পারে, ওইটা ইস্যু না, সি 0 হতে পারে। তো মেইন আইডিয়া হচ্ছে যে আমরা যদি এরিয়া বের করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিব, আর এই এরিয়ার অঙ্কগুলো আসবে একদম লাস্টে গিয়ে, একদম লাস্ট এক্সারসাইজে। অথচ আমরা ওইটাই সবার আগে পড়লাম, কারণ ইন্টিগ্রেশনের উৎপত্তি হয়েছে এরিয়া বের করা থেকে। সো আমরা প্রথমেই দেখলাম যে এরিয়া বের করতে ওকে কিভাবে ইউজ করে। তো এই চ্যাপ্টারের উদ্দেশ্য কি দেয়, এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমরা শিখব যে কিভাবে একটা ফাংশন দেওয়া থাকলে তার জন্য এমন একটা ফাংশন আমরা বের করতে পারি, মানে তার অ্যান্টাই ডেরিভেটিভ বের করতে পারি, মানে এমন একটা ফাংশন আমরা তার জন্য বের করতে পারি যাকে ডিফারেন্সিয়েশন করে ওই ফাংশনটা ফেরত পাওয়া যায়। এই প্রসেসটাকেই বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট জগৎ।
তো আমাদের এই চ্যাপ্টারের প্রথম সব কয়টা এক্সারসাইজ হচ্ছে কিভাবে ইনডেফিনিট ইন্টিগ্রাল বের করে সেটা, আর লাস্টে গিয়ে আমরা শিখবো যে জাস্ট এরিয়াটা কিভাবে বের করে। সো সেটার কাজ হচ্ছে জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসায় বিয়োগ করা। তো আমাদের এই চ্যাপ্টারটা সেই টেকনিকগুলো শিখাবে যেগুলো ইউজ করে আমি এই ইনডেফিনিট ইন্টিগ্রালটা বের করতে পারবো। হ্যাঁ সাবিত বল। হুম, রাইট। যে এইখান থেকে তাহলে আমি বুঝলাম ডিডিএক্স অফ এক্স স্কোয়ার যেহেতু 2x, তাহলে ইন্টিগ্রেশন অফ 2x কত হবে? এক্স স্কোয়ার, কিন্তু প্লাস সি, কারণ 2x ই একমাত্র মানে এক্স স্কোয়ারই একমাত্র ফাংশন না যাকে ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়া যায়। সো এটার সাথে একটা কনস্ট্যান্ট যোগ হবে। ইনডেফিনিট ইন্টিগ্রালে আমাদের এর জন্য সবসময় কনস্ট্যান্টটা যোগ করতে হবে, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল যখন করতেছি তখন কিন্তু দেখছো এই কনস্ট্যান্টটা আলটিমেটলি বিয়োগ যায়। সো এর জন্য ওইখানে আর কনস্ট্যান্টটা লাগে। বুঝছি। তাহলে আমরা কি মেইন জিনিসটা বুঝতে পারছি যে আমরা এই চ্যাপ্টারে মেইনলি শিখবো কিভাবে ডিফারেন্সিয়েশনের উল্টা কাজটা করতে। সেটার জন্য আমরা এখন এই সামনের সব কয়টা ক্লাসে আমরা টেকনিক শিখব। সো প্রথমেই আমরা কিছু ফর্মুলা লিখে ফেলি, যেই ফর্মুলাগুলো আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন পারি সেইখান থেকে সেটার উল্টা করে লেখা যায়। সো ডিফারেন্সিয়েশনে আমাদের একদম প্রথম যে ফর্মুলাটা ছিল ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে তাহলে উল্টা করে বলা যায় ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মানে শুধু ডিএক্স, সেটা সমান হবে এই যে এক্স সেটা প্লাস সি। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স হবে এক্স প্লাস সি। আচ্ছা, সিমিলার ভাবে আমরা ডিফারেন্সিয়েশনে আরো ফর্মুলা শিখছিলাম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1, আমাদের জানা ফর্মুলা। আমি যদি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বের করি তাহলে পাবো n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n। তাহলে দেখো আমরা তাহলে বলতে পারি এখান থেকে উল্টায় যে ইন্টিগ্রেশন অফ n প্লাস 1 এক্স টু দি পাওয়ার n ডিএক্স এটা সমান হবে, অবশ্যই লাস্টে একটা ডিএক্স দিতে হবে, এটা মাথায় রাখবো। ইন্টিগ্রেশনের চিহ্নটাই এরকম এবং এটারও সিগনিফিকেন্স আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো। সো ইন্টিগ্রেশন অফ এই যে এইটা n প্লাস 1 এক্স টু দি পাওয়ার n ডিএক্স এটা সমান হবে এই ফাংশনটা, তো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস সি। আর আরেকটা কাজ করা যায় যে আমরা বোথ সাইডে যদি n প্লাস 1 দিয়ে ভাগ দিতাম, যেমন এই n প্লাস 1টা দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে এইখানেও আর n প্লাস 1টা আসতো না, আর এইখানে থাকতো তাহলে নিচে n প্লাস 1। এই কারণেই ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ডিএক্স যে সূত্রটা তোমরা কলেজ লাইফের একদম শুরুতে শিখছিলা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি। আচ্ছা, এরপর আমরা ডিডিএক্স অফ লন এক্স, আমাদের মনে আছে ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1 বাই এক্স, ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1 বাই এক্স, তাহলে উল্টায় বলা যায় ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স সমান হচ্ছে লন এক্স প্লাস। ওকে, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স হচ্ছে লন এক্স প্লাস সি। আসলে এখানে একটা ইস্যু আছে, এটা হচ্ছে এটা লন অ্যাবসলুট ভ্যালু এক্স প্লাস সি, কারণ আমাদের এক্স এই লনের ভিতর কখনো কিন্তু নেগেটিভ সংখ্যা থাকতে পারে না, এখানে অ্যাবসলুট ভ্যালু। এবং এটা নিয়ে আমি আরো একটু ব্যাখ্যা পরের দিন দিব যে আসলে ডিডিএক্স অফ লন অ্যাবসলুট ভ্যালু এক্স এটাই হচ্ছে 1 বাই এক্স। সো এর জন্য 1 বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অ্যাবসলুট ভ্যালু এক্স। এটা আমি নেক্সট ক্লাসে আর একটু ডিটেইলে বলবো। আচ্ছা, তারপর আমরা আরো জানি যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স এর অ্যান্টাই ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশনের উল্টা সেটাও হবে ই টু দি পাওয়ার এক্স বাট সাথে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তারপর আমরা আরো জানি ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, তাহলে একইভাবে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস। আচ্ছা, তারপর আমরা বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জানি যে ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স আমরা জানি এটা হচ্ছে কজ এক্স,
তাহলে ইন্টিগ্রেশন অফ cos x হবে sin x, ইন্টিগ্রেশন অফ cos x dx সমান হবে sin x প্লাস। আচ্ছা, একটা কোশ্চেন আসছে নাম্বার 2টা আরেকবার বলতে বলছো। আচ্ছা, নাম্বার 2টাতে হচ্ছে দেখো ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা কি লেখা যায়? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো n প্লাস 1 হচ্ছে কনস্ট্যান্ট, ওটাকে বাইরে নিয়ে গেলাম। আর x টু দি পাওয়ার n প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হবে n প্লাস 1 নিচে নামলো, x টু দি পাওয়ার n প্লাস 1 থেকে 1 কমাই দিলাম। সো এখান থেকে কত আসে? এটা কাটা, জাস্ট x টু দি পাওয়ার n। সো এর জন্য x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন হচ্ছে এইটা, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস। ওকে, সো এটা হচ্ছে এক্সপ্লেনেশন। সো এখন আমরা এই ফর্মুলাটা দেখলাম। তারপর হচ্ছে ddx অফ cos x কত হবে? ddx অফ cos x হবে, আমরা জানি ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x হবে মাইনাস cos x প্লাস। তারপর আমরা আরো জানি ddx অফ tan x, সেটা হচ্ছে sec স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন একটা ফর্মুলা পেয়ে গেলাম যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx সমান হচ্ছে tan x প্লাস c। আচ্ছা, তারপর আমরা আরো জানি যে ddx অফ cot x সমান হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx সমান হবে মাইনাস cot x প্লাস। মানে ডিফারেন্সিয়েশনের সব সূত্রগুলো উল্টায় উল্টায় আমরা ইন্টিগ্রেশনে একটা করে সূত্র নিয়ে আসতে পারি। তারপর আমরা আরো জানি ddx অফ sec x হচ্ছে sec x tan x। তাহলে সিমিলার ভাবে ইন্টিগ্রেশন অফ sec x tan x, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx সমান হবে sec x প্লাস c। আচ্ছা, আমরা জানি ddx অফ cosec x, ddx অফ cosec x সমান হচ্ছে মাইনাস cosec x cot x। তাহলে ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx সমান হবে মাইনাস cosec x প্লাস c। ঠিক আছে, সো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো উল্টায় আমরা এরকম ফর্মুলা আনতে পারি। আরো ফর্মুলা ছিল, যেমন আমরা ইনভার্স ফাংশনের জন্য কিন্তু কিছু ফর্মুলা দেখছি, যেমন ddx অফ সাইন ইনভার্স x অথবা ddx অফ মাইনাস কজ ইনভার্স x। আমরা জানি ddx অফ সাইন ইনভার্স x যত, ddx অফ মাইনাস কজ ইনভার্স x সেম। সো এই মানটা কত ছিল? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সো এটাকে উল্টায় আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স সমান হচ্ছে ইদার লিখতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস সি অথবা লিখতে পারি মাইনাস কজ ইনভার্স এক্স প্লাস। মাথায় রাখবো একটা ফাংশনের ইন্টিগ্রেশন সবসময় যে আরেকটা ফাংশন মানে একটা ফাংশনই হবে এমন না, মাল্টিপল অ্যান্সার হতে পারে, সবগুলাই কারেক্ট হতে পারে, কারণ অনেক ফাংশনেরই ডিফারেন্সিয়েশন সেম হতে পারে। সো যেমন সাইন ইনভার্স এক্স এরও ডিফারেন্সিয়েশন যত, মাইনাস কজ ইনভার্স এক্স এরও তত। সো এইভাবে আমাদের কিন্তু আলাদা আলাদা অ্যান্সার আসতে পারে, তো এটা আমরা মাথায় রাখবো। তারপর আমরা জানি, হ্যাঁ বলো। হুম, মানে হচ্ছে তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস কোসেক এক্স। এখন মাইনাসটা এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা এইখানে বসে। বুঝতে পারছি? আচ্ছা, বা এইভাবে চিন্তা করো ddx অফ কোসেক এক্স হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে ddx অফ মাইনাস কোসেক এক্স কত প্লাস কোসেক এক্স কট এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স dx সমান মাইনাস কোসেক এক্স প্লাস সি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরো দেখি ddx অফ tan ইনভার্স এক্স। আমরা জানি ddx অফ tan ইনভার্স এক্স যত, আর সেটা ddx অফ মাইনাস কট ইনভার্স এক্স থেকেও পাওয়া যায়। তো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। সো এখান থেকে তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স সমান
ইদার লিখতে পারি tan ইনভার্স x প্লাস সি, অথবা লিখতে পারি মাইনাস কট ইনভার্স x প্লাস সি। মাল্টিপল অ্যান্সার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইফ অন্য কোনো ইন্টিগ্রেশন আসলো, এখন যে কয়টা সূত্র দেখলাম সেইগুলোর জন্য আরো টেকনিক আছে, বাট এই বেসিক সূত্রগুলো আমাদের সবসময় হেল্পফুল হবে। আচ্ছা, আরেকটা করি, ডিডিএক্স অফ, আমরা জানি ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স, সেটা সমান হচ্ছে ডিডিএক্স অফ মাইনাস কোসেক ইনভার্স এক্স। এন্ড আমরা জানি এই দুইটাই আসে 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এটা সমান আমি ডিরেক্ট ফর্মুলা লিখতে পারবো, যেটা সমান সেক ইনভার্স এক্স প্লাস সি, অথবা মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, আজকে আমরা সূত্রগুলো শিখলাম। নেক্সট দিন থেকে আমরা অঙ্ক আর টেকনিক গুলো দেখা শুরু করবো। সবাই কি ফর্মুলা কয়টা বুঝছো? মানে যে কয়টা ডিফারেন্সিয়েশন থেকে আনা যায় আমি সেই কয়টাকে এখানে লিখলাম। আরো ফর্মুলা আসবে সামনে, বাট এই কয়টা হচ্ছে বেসিক ফর্মুলা। আশা করি সবাই বুঝছে। আচ্ছা, এছাড়া কিছু বেসিক রুল আছে ডিফারেন্সিয়েশনে যেরকম ছিল, একইভাবে এখানে কিছু বেসিক রুল আছে যে যদি দুইটা ফাংশন যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে আর তাদেরকে আমরা ইন্টিগ্রেশন করছি, তখন আমি ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে ফেলতে পারি। মানে এফ অফ এক্স কে আগে ইন্টিগ্রেশন করব, দেন যোগ বা বিয়োগ করব জি অফ এক্স কে ইন্টিগ্রেশন। ঠিক আছে, সো ইন্টিগ্রেশনের ভিতর প্লাস বা মাইনাস থাকলে দুইটা ফাংশনকে সেপারেট করা যায়। কিন্তু এখানে কিন্তু দুইটা ফাংশন গুণ থাকলে সেই ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা ছিল ওইটার মতো দেখতে সূত্র আছে আলাদা, বাট এইখানে সূত্রটা কিন্তু দেখতে ডিফারেন্ট। আমি এখানে লিখে দিই, এই সূত্রটা আমাদের লাস্টের দিকে একটা এক্সারসাইজে গিয়ে আসবে, যেটাকে বলে ইন্টিগ্রেশন বাই পার্টস। সো আমরা যেমন শিখছিলাম যে ডিফারেন্সিয়েশনে দুইটা ফাংশনের গুণফল ডিডিএক্স অফ ইউভি, ইউভির ডিফারেন্সিয়েশন ছিল ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, রাইট। কিন্তু ইন্টিগ্রেশন সূত্রটা এরকম যে দুইটা ফাংশন ইউভি তাদের গুণফলের ইন্টিগ্রেশন হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স ডিএক্স। এরকম একটা বড় সূত্র আছে, ঠিক আছে, এরকম একটা বড় সূত্র আছে। তো এই দুইটা কিন্তু আবার এক, কিন্তু এই যোগ বিয়োগের সূত্রটা একই। আচ্ছা, তারপর আরেকটা বেসিক রুল হচ্ছে যে ধরো একটা ইন্টিগ্রেশনে যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ থাকে একটা ফাংশনের সাথে, কোনো একটা ফাংশন এফ অফ এক্স, তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ আছে, তো এই কনস্ট্যান্টটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো, যেরকমটা আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে করতাম একইভাবে এখানে আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে কিন্তু চেইন রুল বলতে কিছু নাই, ওকে, নো চেইন রুল। সো এর জন্য ইন্টিগ্রেশন ডিফিকাল্ট। ডিফারেন্সিয়েশনের সব অঙ্কই চেইন রুল দিয়ে করে ফেলা যায়, বাট ইন্টিগ্রেশনে এক একটা অঙ্ক এক এক ভাবে চিন্তা করতে হয়। ইন্টিগ্রেশনের ওরকম কোনো ফিক্সড রুল নাই, জিনিসটা পুরোপুরি এক্সপিরিয়েন্স থেকে আসে। তুমি যত বেশি ইন্টিগ্রেশন করবা তত বেশি ইন্টিগ্রেশন করতে পারবা, নতুন ধরনের ইন্টিগ্রেশন করতে পারবা। সো এই যে ইউভির ফর্মুলাটা, এটা নিয়ে এখন একদমই চিন্তা করতে হবে না, এইটা পরের একটা এক্সারসাইজ আসবে এবং এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। সো এই ফর্মুলাটা এখন মুখস্থ করতে হবে না, আমরা ওই এক্সারসাইজে গিয়ে দেখবো যে এই ফর্মুলাটা কিভাবে আসছে এন্ড এটা কিভাবে ইউজ করতে হয়, বাট এখন না। ওকে, আচ্ছা। সো আমরা তাহলে ইন্টিগ্রেশনের বেসিক যে কয়টা ফর্মুলা আছে সেটা দেখছি। তোমাদের বাসায় কাজ হবে, আমি তোমাদেরকে আরো দুইটা রেকর্ডিং দিব, যেগুলো আগের রেকর্ডেড সেগুলা, তারপর এই রেকর্ডিংটাও দিব, এটাও আবার দেখা, আর সাথে এই ফর্মুলা গুলো একটু মনে রাখো, ঠিক আছে। কারণ সামনে যখন অঙ্কগুলো করাবো এই ফর্মুলা গুলো কিন্তু আমাদের বারবার ইউজ করতে হবে। আচ্ছা, সো এখন আমরা একটা কাজ করি, আমরা একটা তাহলে এরিয়া বের করার একটা এক্সারসাইজ করি। আমি একটু ডেসমসটা এখানে বের করি একটু। ইউ বাই ভি আসলে এখানে আলাদাভাবে আর ফর্মুলা বের করা হয় নাই,
একজন জিজ্ঞেস করছে যে ইউ বাই ভি আছে কিনা। সো ইউ বাই ভিটা হচ্ছে ইউভি থেকেই লেখা যায়, ঠিক আছে। মানে এটার ওরকম জেনারেল ফর্মুলা কেউ মুখস্থ রাখে না। আচ্ছা, আমি হচ্ছে এখন এখানে ডেসমসটা ওপেন করি। সেটা এখানে নিয়ে আসি। একটু দাঁড়ান। আচ্ছা, সো এই যে ডেসমসটা দেখা যাচ্ছে আই হোপ। সো এইখানে লেটসে আমাদের একটা ফাংশন আছে সাইন এক্স, ঠিক আছে, সাইন এক্স একটা ফাংশন। তো আমি সিম্পলি এই ফাংশনটার জন্য এই এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে এই সাইন এক্স এর নিচে এরিয়া বের করতে চাই। ধরো এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে এক্স ইজ ইকুয়াল টু এ পর্যন্ত, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে এক্স ইজ ইকুয়াল টু ধরো আমি সেইটা এই পর্যন্ত নিয়ে আসলাম। ধরো আমি বললাম এই পর্যন্ত ক্ষেত্রফল দেখতে চাই। ধরো এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু পর্যন্ত ক্ষেত্রফল দেখতে চাই। পাই বাই টু পর্যন্ত ক্ষেত্রফল দেখতে চাই, এই ক্ষেত্রফলটা দেখতে চাই, ঠিক আছে। সো এই এক্স ইজ ইকুয়াল টু জিরো আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পাই বরাবর এই পর্যন্ত আমরা ক্ষেত্রফলটা দেখতে চাই। সো সেই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব আমরা অলরেডি জানি। আচ্ছা, ফার্স্টে আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে নিয়ে আসি। আমরা এই ক্ষেত্রফলটা বের করতে চাই। এখানে আসা যাক। আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা। সো এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স। ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স। তো আমরা x ইজ ইকুয়াল টু জিরো থেকে x ইজ ইকুয়াল টু a পর্যন্ত, এই যে যতটুকু শেড করা দেখতেছো, x ইজ ইকুয়াল টু পাই বাই টু পর্যন্ত, সরি পাই বাই টু পর্যন্ত ক্ষেত্রফল বের করতে চাই। সো ক্ষেত্রফলটা তাহলে কি হবে? ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু পর্যন্ত সাইন এক্স এর ইন্টিগ্রেশন, রাইট, সাইন এক্স এর ইন্টিগ্রেশন। এখন সাইন এক্স এর ইন্টিগ্রেশন মানে আমাদের এইটা বের করার জন্য এমন একটা ফাংশন জানতে হবে যাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন অফ এক্স আসে। আর সেটার জন্য আমার তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রালটা আগে বের করতে হবে, যে আমি এই সাইন এক্স এর অ্যান্টাই ডেরিভেটিভ বের করি। তো অলরেডি আমি সূত্র দেখে আসছি, উপরে যে কয়টা সূত্র শিখলাম সেখান থেকে আমরা দেখে আসছি যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে, এই যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স। সো এইখানে তাহলে আমরা লিখি যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে এরিয়াটা বের করব কিভাবে? এইখানে তাহলে মাইনাস কস এক্স বসবে, এখানে তাহলে মাইনাস কস এক্স বসবে। আমরা এটাকে এইভাবে লিখি যে মাইনাস কস এক্স লিখলাম, দেন থার্ড ব্র্যাকেট এই লোয়ার লিমিট আর আপার লিমিট। আর আমরা তো জানি যে এখানে যে বড়টা বসাইতে হয় ফার্স্টে। সো আপার লিমিট বসাই, সো মাইনাস কস পাই বাই টু, আর এরপর বিয়োগ করতে হয়, ছোটটা বসাই, সো এক্স এর জায়গায় জিরো। তো মাইনাস কস পাই বাই টু হচ্ছে জিরো, আর মাইনাসে মাইনাসে প্লাস কস জিরো হচ্ছে ওয়ান। তো এখান থেকে আমরা পাইলাম এই ক্ষেত্রফলটা হচ্ছে এক্স্যাক্টলি এক বর্গ একক, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে এক্স্যাক্টলি এক বর্গ একক। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে একটু বলি যে এই যে ফর্মুলাটা আমি দেখাইলাম, খুবই ইম্পর্টেন্ট যেই ফর্মুলাটা আমরা এখানে দেখছি, এই যে এইটা, যে এরিয়া বা ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি, মানে এই ডেফিনিট ইন্টিগ্রালটা সমান যে জি অফ বি মাইনাস জি অফ এ, যেখানে জি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, অথবা উল্টায় লেখা যায় যে জি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এফ অফ এক্স। এই লাইনটাকেই বলা হয়, এই যে লাইনটা আমরা এখানে লিখছি, এটা ম্যাথে মানে ক্যালকুলাসের মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এটাকেই বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। মানে এই থিওরেমটা বা এই লাইনটা
একটা ব্রিজের মতো কাজ করতেছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে, যে আমরা সেই ডিফারেন্সিয়েশন যার মেইন উদ্দেশ্য ছিল রেট অফ চেঞ্জ বের করা বা পরিবর্তনের হার বের করা, সেইটার উল্টা প্রসেস থেকে আমরা একটা কার্ভের নিচের ক্ষেত্রফল বের করতে পারি। জিনিসটা আসলেই ফ্যাসিনেটিং, তাই না? এটা কি আমরা ভাবছিলাম ডিফারেন্সিয়েশন করার সময় যে আমি ডিফারেন্সিয়েশন ইউজ করে পরিবর্তনের হার বের করতেছি, বেগ বের করি, তারপর ত্বরণ বের করি, তারপর হচ্ছে আমি স্পর্শক বের করি, স্পর্শকের ঢাল বের করি, সেইটারই উল্টা প্রসেস থেকে কিন্তু ক্ষেত্রফল পাওয়া যায়। জিনিসটা আসলেই কিন্তু বেশ ফ্যাসিনেটিং, রাইট? সো এটাকেই বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। মানে এটা ইউজ করে আমরা মানে ডিফারেন্সিয়েশন উল্টা প্রসেস থেকে কিভাবে এরিয়া আসে সেটা বোঝাবে। মানে এরিয়াও যে আসলে ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। ঠিক আছে, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। আচ্ছা, সো এইখানে আমরা সেই ক্ষেত্রফলটা বের করছি, যে ক্ষেত্রফলটা হচ্ছে 1। আমরা পুরো ব্যাপারটা কিন্তু ক্যালকুলেটরও বের করতে পারতাম। ক্যালকুলেটরে আমাদের কিন্তু একটা এই ডেফিনিট ইন্টিগ্রাল বের করার অপশন আছে। সো আমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাই, তাহলে প্রথমে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিব। এখন দেখো আমার বের করার টার্গেটটা কি? টার্গেট হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বের করা, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ফ্রম 0 টু পাই, সরি 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই, সেটা আসছে 1। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল বের করে ম্যানুয়ালি করতে পারি নিজেরা, আর ক্যালকুলেটরে ডেফিনিট ইন্টিগ্রালের বেশিরভাগ অঙ্কই করে ফেলা যায়। আচ্ছা, একইভাবে যদি আমাদেরকে বলতো যে বের করতে হবে 0 থেকে পাই পর্যন্ত, মানে ধরো ডেসমসে দেখাই, ধরো এই পর্যন্ত ক্ষেত্রফল বের করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু পাই পর্যন্ত আমরা ক্ষেত্রফল চাই, এই পুরোটার ক্ষেত্রফল জানতে চাই। তো সেটা আমরা কিন্তু সিমেট্রি দিয়ে বুঝি যে এই ক্ষেত্রফলটা তাহলে অ্যারাউন্ড, মানে এই ক্ষেত্রফলটা এক্স্যাক্টলি 2 আসার কথা, যে এই ক্ষেত্রফলটা হচ্ছে 2 আসার কথা। সো আমি, আচ্ছা এখানে এই যে সিটা কই গেল, আমি একটু এখানে দেখাই, এখানে এই যে সিটা কই গেল, এই সিটা কিন্তু ওই যে আমরা জানি বিয়োগ করার সময় কাটাকাটি চাই, সো সিটা আর এখানে লিখতে হয়। আচ্ছা, সো আমি এখন এই ক্ষেত্রফলটা বের করে দেখাই যে হোয়াট ইফ আমাকে এই পুরো ক্ষেত্রফলটা বের করতে বলছে, মানে সাইন এক্স এর একটা চাপের ক্ষেত্রফল বের করতে বলছে। তো সেটার জন্য আমরা কি করব, 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন। আর আমরা কিন্তু ইনটুইটিভলি বুঝি যে যেহেতু আমি অলরেডি এই পর্যন্ত ক্ষেত্রফল পাইছি, যে এই পর্যন্ত হচ্ছে 1, আর ওই পাশটা তো দেখতে সিমিলার, তাহলে ওই পাশের ক্ষেত্রফলটাও হবে 1, মানে এই ক্ষেত্রফলটাও হবে 1। সো টোটাল ক্ষেত্রফল হবে কিন্তু 2। আর আমরা যদি ইন্টিগ্রেশন ইউজ করে করি, তাহলে এরিয়াটা হবে 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। আর আমরা অলরেডি জানি সাইন এক্স এর সেই ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সো মাইনাস কজ এক্স প্লাস সিটা লিখলাম না কারণ ও কাটাকাটি যায়, আর 0 প্লাস 0 থেকে পাই, আপার লিমিটটা বসাবো, মাইনাস কস পাই, মাইনাসে প্লাস কস 0। তো মাইনাস কস পাই হচ্ছে 1, কারণ কস পাই হচ্ছে -1, আর কস 0 হচ্ছে 1, তো 1 প্লাস 1 আসে। এইখান থেকে আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ওকে, সো এই যে ক্ষেত্রফলটা অ্যান্টি ডেরিভেটিভে আপার লিমিট লোয়ার লিমিট বসায় বিয়োগ করলে পাওয়া যায়, এটাকেই বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, যে এরিয়া কিভাবে ডেরিভেটিভের সাথে রিলেটেড। ওকে, সবাই আই হোপ বুঝতে পারছি। তো এই ক্ষেত্রফল বের করার রিলেটেড জিনিসপত্রগুলো আবার সেই লাস্টের এক্সারসাইজে আসবে, ওইটা ডেডিকেটেড ফর এরিয়া বের করা। আর আপাতত প্রথম সব কয়টা এক্সারসাইজে আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে এই ইন্টিগ্রেশন গুলা বের করে। যেমন আমি এইটার সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কজ এক্স, এটার সূত্র আমি জানি। বাট হোয়াট ইফ আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স, মানে একটা এরকম একটা গ্রাফের ক্ষেত্রফল বের করতে হবে। অথবা হোয়াট ইফ আমার ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন, ধরো 2x, সাইন 2x, তখন আমার ইন্টিগ্রেশন কি হবে সেটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারে শিখব। এই চ্যাপ্টারে আমরা প্রথমে শিখবো কিভাবে অ্যান্টি ডেরিভেটিভ গুলা বের করে, মানে ইন্টিগ্রেশন গুলা বের করে, ইনডেফিনিট ইন্টিগ্রাল বের করে, তারপর সেটা ইউজ করে কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট বসায় বিয়োগ করলেই ক্ষেত্রফলটা চলে আসে, সেটা আমরা শিখবো লাস্ট এক্সারসাইজ।
সো আমরা আজকে ইন্টিগ্রেশনটা শুরু করলাম। নেক্সট ক্লাসগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসগুলাই শিখবো যে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে, পুরো ইন্টিগ্রেশনটা যে করাবো, আমি আমার একটা পার্সোনাল ওয়ার্কশিট ফলো করে করাবো। এই ওয়ার্কশিটটা তোমাদেরকে দেওয়া হবে নেক্সট ক্লাসে, নেক্সট সামনাসামনি ক্লাসে। আমি পিডিএফটা আজকে গ্রুপে দিয়ে দিব। তো আমরা কোনো স্পেসিফিক বই ফলো করব না, কেতাবের বই ফলো করব না, বা ওই হাকিমের বই ফলো করব না। আমরা হচ্ছে ওই ওয়ার্কশিট গুলো ফলো করব, কারণ ওই ওয়ার্কশিটে ওই সমস্ত বইয়ের সব অঙ্ক আছে। সো বাট নন রিপিটেটিভ ওয়েতে আছে, মানে একই অঙ্ক দুইবার দেওয়া নেই, আর অনেক গোছানো ভাবে আছে। ঠিক আছে? সো দেখা যায় যে আমরা যদি বই থেকে করতে চাই, উদাহরণে একটা অঙ্ক করলাম, ওই অঙ্কটাই হয়তো আবার এক্সারসাইজ একটু ঘুরায় দেওয়া আছে, ওই রকম হবে না, খুব গোছানো ভাবে এই ওয়ার্কশিটটাই দেওয়া আছে। এটা নেক্সট সামনাসামনি ক্লাসে তোমাদের কালকে আর পরশু ব্রেনস্টর্মার্স ক্লাস হবে না, ম্যাথ ফিজিক্স। সো আমরা নেক্সট সামনাসামনি ক্লাসে হচ্ছে ওয়ার্কশিটটা দিব। কালকের ক্লাসটাই কিন্তু আমরা এই যে অনলাইনে নিয়ে নিলাম, আগামীকাল শুক্রবারের ক্লাসটাই এই যে আজকে ম্যাথ ক্লাস নিলাম, আর গতকালকে আমরা ফিজিক্স ক্লাস নিচ্ছি। আর আমাদের তাহলে বাকি থাকলো শনিবারের ক্লাস, ওইটা মিস যাবে। তো শনিবারের ক্লাসটা আমরা এই সপ্তাহের মাঝখানে হোপফুলি সোমবার বা বৃহস্পতিবার আমরা নিয়ে ফেলবো। আচ্ছা, অথবা বুধবার নিয়ে ফেলবো। সো যেটা বলছিলাম যে আমরা এই ওয়ার্কশিটটা ফলো করব। এই ওয়ার্কশিটটা তোমাদেরকে হার্ড কপি দেওয়া হবে, আর আমি হচ্ছে আজকে পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আর এইটার রেকর্ডিংটাও, ক্লাসের রেকর্ডিংটা, তারপর আরো যে এক্সট্রা দুইটা রেকর্ডিং তোমাদেরকে দেখাবো, আর সেগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, এরকম আসতে পারে যে ধরো তোমাকে আমি ক্ষেত্রফল বলে দিলাম, এখন বললাম তাহলে এটা কোন পর্যন্ত ক্ষেত্রফল, মানে আপার লিমিটটা বের করো বা লোয়ার লিমিটটা বের করো। বাট ওরকম কোশ্চেন মানে অত ইম্পর্টেন্ট কিছু না, যে কেউ পাবে। ধরো আমি বললাম সাইন এক্স এর এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে কোন পর্যন্ত ক্ষেত্রফল হচ্ছে 2, সেটা বের করার কোনো ব্যাপার না, এটা এক্স ধরবো তারপর সমাধান করে বের, রাইট? আচ্ছা, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাস থেকে ওই ওয়ার্কশিটটা থেকে, আমি একটু ওয়ার্কশিটটা তোমাদেরকে দেখাই, তারপর ক্লাসটা শেষ হবে। একটু wait, একটু ওয়ার্কশিটটা দেখাই। তোমাদের কারো অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। একটু ওয়েট করো, আমি বের করছি। সো এখানে হচ্ছে আমাদের এই ওয়ার্কশিট গুলো আছে, এগুলো একসাথে তোমাদেরকে ইসে দেওয়া হবে, কোচিং এ দিয়ে দেওয়া হবে। আর পিডিএফ গুলো এখানে আছে। তো এখানে 6টা ওয়ার্কশিট আছে টোটাল। এগুলো সবই হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টিগ্রেশন শিট, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে সলভ করা শুরু করব। আর প্রত্যেকটা অঙ্ক করতে করতে আমরা টেকনিক গুলো শিখব। এটা হচ্ছে ফার্স্টটা, এটাতে প্রায় 29টার মতো অঙ্ক আছে। এটা হচ্ছে তোমার বইয়ের এক্সারসাইজ 10 এর ইকুইভ্যালেন্ট। তারপর 10B হচ্ছে বেশ বড়, তো এখানে 10B তে আমরা প্রথম এই ওয়ার্কশিট 2 তে হচ্ছে বেশ কিছু বেসিক অঙ্ক দেখাবো 44টার মতো। আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে বাকি 14টা। তারপর হচ্ছে ওয়ার্কশিট 3 হচ্ছে আর একটু টাফ, মানে টাফ বলতে আর একটু এক স্টেপ উপরে। তো সেটা, তো এখানেও আমরা অনেকগুলো অঙ্ক দেখাবো 40টার মতো। তারপর হচ্ছে আমাদের বাকিগুলা তোমাদের হোমওয়ার্ক। এইটা হচ্ছে 10B এর অ্যাডভান্সডটা। এগুলো বেশিরভাগই বইয়ের অঙ্কই, মানে এগুলো এমন না যে বইয়ের বাইরের, বইয়ের অঙ্কই, বাট এগুলো একটু অ্যাডভান্সড। কেতাবের বইয়ে এইসব অঙ্কগুলো আছে, তারপর আরো বিভিন্ন সোর্স থেকে নেওয়া। তো
তো এই অঙ্কগুলো আমরা এরপর দেখাবো। এখানে প্রায় 52টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি দেখাবো। তারপর হচ্ছে ওয়ার্কশিট 5। এই ওয়ার্কশিট 5-এ হচ্ছে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস শিখবো। এটা হচ্ছে সেই ইউভির ফর্মুলা। এখানেও প্রায় 87টা অঙ্ক আছে। তারপর আরো একটা টাইপ আছে এখানে পার্শিয়াল ফ্র্যাকশনের। আর এরপর হচ্ছে ইন্টিগ্রেশন ইনভলভিং ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি ইনভলভ বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ক আছে, সেইটা আমরা এখানে দেখাবো। ঠিক আছে, তো এই হচ্ছে 6টা ওয়ার্কশিট। নেক্সট দিন তোমাদেরকে দেওয়া হবে আর আমরা এখান থেকে অঙ্কগুলো করা শুরু করব। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। আমার এখন হচ্ছে একটু বের হতে হবে, সো আমি অ্যান্সার এখন দিতে পারবো না দিবা, আমরা হচ্ছে আর পরে দেখি। ঠিক আছে, আমি হচ্ছে এখন মিটিংটা এন্ড করি আর রেকর্ডিংটাও স্টপ করি।